রনি এক বালতি পানি নিয়ে ফ্লোর পরিষ্কার করছে, কাজ করছে, আর এদিকে চোখ দিয়ে অনবরত অশ্রু ঝরছে। ঠিক তখনই রনির ভাবি এসে ধাক্কা দিয়ে বলল, কিরে নবাবজাদা, এখনো তোর কাজ হয়নি? সারাদিন এখানে লাগিয়ে দিলে রান্না বান্না কে করবে, তোর বাপ? রনি বসা থেকে উঠে কাতর হয়ে বলছে, ভাবি আমার শরীরটা ভালো না, জ্বরে পুড়ে যাচ্ছে। তোমাকে তো বলেছিলাম আজকের দিনটা আমাকে ছাড় দিতে, কিন্তু তুমি সেটা শোনোনি। আরে আরে, বাবুর মুখে দেখি কথা ফুটেছে, এই বলে ঠাস করে চল লাগিয়ে দিল। রনি ছিটকে পড়ে গেল দরজার বাহিরে চোখ পড়তে নীলার চোখ দুটো ছানা বড়া হয়ে গেল। রেজা বলল, কি ব্যাপার, তুমি আমার ভাইকে মারছো কেন? আর ওর এই অবস্থা কেন? তৎক্ষণাৎ নীলা রূপ পাল্টে নিয়ে কান্না করে বলল, তোমার ভাই আমার ইজ্জত নেওয়ার চেষ্টা করেছে, তাই ওকে মেরে বের করে দিয়েছি। কি বলছো এসব? না, আমার ভাই এমনটা করতে পারে না। তুমি আমাকে অবিশ্বাস করছো? এই দেখো আমার অবস্থা। রেজা দেখলো বউয়ের শাড়ির আঁচল একদিকে সরানো। রনি ভাবির রূপ দেখে ভাইকে বলল, না ভাইয়া, আমি এমনটা করিনি, তুমি আমাকে বিশ্বাস করো। ভাবি রোজ আমাকে ঘরের সব কাজ করায়। রেজা বউয়ের অবস্থা দেখে ভাইয়ের কলার ধরে থাপ্পড় দিয়ে ধাক্কা দিয়ে বের করে দিল। কোনো কথাই শুনল না ভাই। তারপর বউয়ের হাত ধরে বাসার ভিতরে ঢুকে গেল। বাসায় ঢোকার পর নীলা পর্ণের শাড়ি ঠিক করে বলল, তুমি যদি আজকে না আসতে জানি না আমার কি অবস্থা হতো। আল্লাহ আমাকে রক্ষা করেছে। স্ত্রীর চোখের পানি মুছে দিয়ে বলল, তুমি কান্না করো না, আমি সর্বদাই তোমার সাথে আছি। ওই কুলাঙ্গার আমার ভাই, এটা ভাবতেও আমার কষ্ট হচ্ছে। আমি ওর হয়ে তোমার কাছে মাপ চাইছি। স্ত্রী ভালো হওয়ার ভান ধরে বলল, আরে তুমি আমার স্বামী, তুমি ওই নোংরা মানুষটার জন্য কেন ক্ষমা চাইবে? ওকে তো পুলিশে দেওয়া উচিত ছিল। রেজা বলল, ওর যা শাস্তি হওয়ার দরকার তা পেয়েছে, আর কখনো আমার ঘরে ওর জায়গা হবে না। তুমি চিন্তা করো না। স্ত্রী স্বামীর মুখে এসব কথা শুনে মনে মনে হাসতে থাকে। তারপর বলল, আচ্ছা তুমি ফ্রেশ হয়ে এসো, আমি তোমাকে খাবার দিচ্ছি। এই বলে ভেতরে চলে গেল। রেজাও ফ্রেশ হতে চলে গেল। রনি সিঁড়ির গোড়ায় বসে অঝরে কেঁদে চলেছে। মানুষ কতটা নিষ্ঠুর হলে এমন কাজ করতে পারে। নিজেই আমাকে মারলো, আবার নিজেই ভালো মানুষ সাজলো। যে মানুষটার দিকে কখনো খারাপ নজরে তাকায়নি পর্যন্ত, সেই মানুষটা আজ আমাকে তার ধর্ষণকারী সাজিয়ে দিল। আল্লাহ গো, তুমি এর বিচার করো। আমার তো আর কেউ রইল না। নিজের মায়ের পেটের ভাইও আমাকে বিশ্বাস করলো না। আল্লাহ, আমি এখন কি করব? আমার কি করা উচিত? এই মিথ্যা অপবাদ নিয়ে সারা জীবন কিভাবে বাঁচবো? এই বলে আবারও কাঁদতে থাকে। বেশ কিছুক্ষণ পর রেজা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। তখনই এলাকার একটা ছেলেও যাচ্ছিল সেই পথ দিয়ে। রেজাকে দেখে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম ভাই। আপনাকে তো এতদিন ভালো মানুষ হিসাবে জানতাম, কিন্তু আপনি যে এত নিকৃষ্ট মানুষ সেটা তো জানতাম না। রেজা অবাক হয়ে রাগান্বিত হয়ে বলল, মানে কি সব বলছো তুমি? কাকে কি বলছো? ছেলেটি বলল, আপনাকেই বলছি, আর কাকে কি বলতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। রেজা বলল, কি বলতে চাও, ক্লিয়ার করে বলো তো। আপনি এত টাকা ইনকাম করেন, অথচ নিজের ভাইকে চাকরের কাজ করান, ঠিক মতো খাবারটাও খেতে দেন না। এসব করতে আপনার লজ্জা করলো না? মানে চাকর মানে? আমি তো কিছুই বুঝলাম না। একদিন আপনার বাসায় গিয়েছিলাম, আর তখন রনি টেবিল পরিষ্কার করছিল, আর পাশ থেকে নীলা গালাগাল করেই যাচ্ছে, ফকিন্নির ঘরের ফকিন্নি, শুধু খেতে পারবি আর কিচ্ছু না, কাজ করতে দিলে দুনিয়ার সব বাহানা দিতে থাকিস, হারামজাদা কোথাকার। ভাবি, আল্লাহর দোহাই লাগে, আমার বাবাকে তুলে কিচ্ছু বলো না। এ কথা শুনে নীলা ঠাস করে চর বসিয়ে দিল দেবরের গালে। এই দৃশ্য দেখে বাহির থেকে সাজু বলল, আরে ভাবি, আপনি এটা কি করলেন? ওর গায়ে হাত তুললেন? রনি বলল, চুপ কর সাজু, তুই কিছু বলিস না প্লিজ। আমি কিছু বলবো না মানে? উনি আমার বন্ধুর গায়ে হাত তুলবে আর আমি চুপ থাকবো? মায়ের থেকে মাসির দরদ দেখাতে এসেছিস? তুই কে, কথা বলা শুনি। প্লিজ সাজু, তুই কিচ্ছু বলিস না। আরে তোর ভাই সবাইকে বলে বেড়ায় তোকে নাকি খুব ভালোভাবে রেখেছে, আর এই তোর ভালো রাখার নমুনা। নীলা বলল, তুই এখান থেকে না গেলে তোকেও থাপড়াবো শুয়ার। কথাটা শুনে সাজু বলল, কি আপনি আমাকে মারবেন? মারুন দেখি, আসুন সাহস কত। এ কথা শুনে নীলা চুপ হয়ে গেল। বলল, তুমি যেই হও না কেন, আমাদের পরিবারের বিষয়ে নাক গলিও না। চলে যাও আমার বাসা থেকে। আমি তো চলে যাব, কিন্তু আপনার স্বামীকে সবকিছু জানাবো। এ কথা বলে সাজু চলে গেল। আর সাজু যাওয়ার পর আবারও রনি কাজ করতে থাকে। শুনলেন তো তাহলে আপনার বউয়ের কাহিনী? সব শুনে রেজা অবাক হয়ে গেল। অশ্রুসিক্ত চোখে তাকিয়ে বলল, বিশ্বাস করো ভাই, আমি এত কিছু জানতাম না। আমি তো আরো নীলার কথা শুনে রনিকে বের করে দিয়েছি। এখন আমি ওকে কোথায় পাবো? কিভাবে এই অপরাধবোধ থেকে মুক্তি পাবো? সাজু বলল, এখন আর ন্যাকা কান্না কেঁদে লাভ কি? বউয়ের কথা যখন শুনেছিলেন তখন তো আর ভাইকে আপন মনে হয়নি। এখন এসব নাটক বন্ধ করুন। এই বলে সাজু চলে গেল। রেজা চোখ মুছে বাসার দিকে পা বাড়ালো। বাসায় এসে ঠান্ডা মাথায় শান্ত স্বরে স্ত্রীকে বলল, আমার ভাই তোমার ধর্ষণকারী তাই না? হ্যাঁ, তোমার ভাইকে আমি নিজের ভাই মনে করতাম, আর সে কিনা এমন জঘন্য কাজ করলো। এ কথা শুনে রেজা ঠাস করে স্ত্রীর গালে চর বসিয়ে দিয়ে বলল, কাল নাগিনী, আমি তোকে এত বিশ্বাস করতাম, আর তুই কিনা আমার বিশ্বাসের সুযোগ নিয়ে আমারই ভাইকে চাকর বানিয়ে রেখেছিলি। কথাটি শোনা মাত্র নীলা চমকে উঠল। বলল, কি সব বলছো তুমি? আমি কেন তোমার ভাইকে চাকর বানাতে যাব? এ কথা শুনে আবারও চর বসিয়ে দিল স্ত্রীর গালে। নীলা গালে হাত দিয়ে চেপে দাঁড়িয়ে আছে, চোখ জোড়া লাল হয়ে আছে। খবরদার, একদম চোখ রাঙাবি না। আমি তোর কেনা গোলাম না, এটা মাথায় রাখিস। নীলা বলল, তুমি ভুল করছো, আমি আসলে এমন কিছুই করিনি। থাক, আর নাটক করিস না, তোর আসল রূপ আমি জেনে গেছি। নীলা হাত ধরে ফেললো স্বামীর। বলল, আমাকে তুমি ভুল বুঝো না, আমি তো রনিকে নিজের সন্তানের মতো দেখে
শুনে রেখেছিলাম। রেজা বলল, দেখ আমি মহিলার গায়ে হাত তুলতে চাই না, কিন্তু আর একবার নাটক করবি তাহলে আমি আমার আদর্শ ভুলে যাব। নীলা চুপ হয়ে গেল। রেজা বলল, আমার ভাইকে ফিরিয়ে নিয়ে আসবি যেখান থেকে পারিস, আর যদি ওকে না আনতে পারিস তাহলে তোরও জায়গা হবে না আমার ঘরে। নীলা হঠাৎ পোল্ট্রি নিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমি ওকে কোথায় পাবো বলো? আর হ্যাঁ, তুমি ওকে নিয়ে এসে জিজ্ঞাসা করো সব, তাহলেই জানবে আমি মিথ্যা বলিনি। রেজা বউয়ের এত রূপ দেখে ধাক্কা দিয়ে বের করে দিয়ে বলল, আমার ভাই যে বাসায় থাকতে পারেনি সেই বাসায় তোরও জায়গা হবে না, আমি তোকে তালাক দিব। এই বলে দরজা আটকে দিল। এদিকে নীলা নিজের রাজ্য হারিয়ে দিশেহারা হয়ে গেল। কি করবে বুঝতে পারছে না। কাঁদতে কাঁদতে সিঁড়ি বেয়ে নামতে লাগলো। আর নিজে নিজে বলছে, এটা আমি কি করলাম? নিজের সাজানো সংসার নিজেই ভেঙে দিলাম। এখন আমার কি হবে? আমি কোথায় যাব? মা তো এসব কিছু জানলে আমাকে মেরেই ফেলবে। আমি তাহলে এখন কার কাছে যাব? বলে হাঁটা শুরু করলো। কাঁদতে কাঁদতে নিজের বাড়িতে এসে মায়ের কাছে গেল। মা মেয়েকে দেখে অবাক হয়ে গেল। বলল, কি রে মা, তুই কাঁদছিস কেন? আর জামাই বাবা কোথায়? নীলা আরো বেশি কাতর হয়ে পড়লো মায়ের কথায়। কান্না করতে করতে বলল, মা তোমার জামাই আমাকে বাসা থেকে বের করে দিয়েছে, বলেছে আমার সাথে সংসার করবে না। কি বলছিস মা? জামাই বাবা এসব কথা কেন বলবে? জামাই বাবা তো এরকম মানুষ না। আমি মিথ্যা বলছি নাকি তাহলে? কিন্তু মা, জামাই বাবা কেন এমনটা বলবে? তুই কি করেছিস জামাইয়ের সাথে? না মা, আমি তেমন কিছুই করিনি। সত্যি করে বল কি করেছিস? মায়ের কাছে মিথ্যা বলিস না। আসলে মা, আমি আমার দেবরকে মিথ্যা অপবাদ দিয়ে বের করে দিয়েছিলাম, আর তোমার জামাই সেটা কিভাবে জানি জেনে গেছে, তাই আমাকে বের করে দিয়েছে। তুই রনির সাথে কি করেছিস মা? কেন বের করেছিস? নীলা সবকিছু মাকে খুলে বলতে থাকে। মা সব শোনার পর বলল, যে মেয়ে তার সুখের সংসারে যেচেই দুঃখ আনে সেই মেয়েকে আমি আমার বাসায় জায়গা দিতে পারবো না। তুই সংসারে ফিরে যা, আমার ঘরে তোর জায়গা নেই। নীলা অনেক আকুতি মিনতি করলেও মা তাকে জায়গা দেয় না। নীলা ব্যর্থ হয়ে সেখান থেকে ফিরে আসে। আবারও হাঁটতে থাকে আনমনে। কর্ম ভালো হলে ফলাফল ভালো হয়, কর্ম খারাপ হলে খারাপ পরিণতি। জীবনের নিয়মে জীবন চলে এসেছে, কারো নিয়মে জীবন কখনো চলেনি, আর চলবেও না। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। গল্পটির রচনায় আয়ুব মাহমুদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী।